জাপান এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং 747 টোকিও শহর থেকে উড়ে যাওয়ার 15 মিনিট পর বিমানটি যখন 24,000 ফুট উপরে পৌঁছে যায়, তখন বিমানটিতে একটা শক্তিশালী বিস্ফোরণ সংঘটিত হয়। ফলে বিমানের পিছনে একটি সাইড বিমান থেকে আলাদা হয়ে পড়ে যায়। তখন বিমানটি এক আঘাতপ্রাপ্ত পাখির মতো 524 জন প্যাসেঞ্জার নিয়ে আকাশ থেকে নিচের দিকে পড়তে শুরু করে। নিশ্চিত মৃত্যু চোখের সামনে দেখেও পাইলট কী করে অনিয়ন্ত্রিত প্লেনটি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে তা দেখার জন্য, আর জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 123-র সাথে সেই দিন কী হয়েছিল তার সমস্ত কাহিনী জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। বোয়িং কোম্পানি 747 সিরিজের এই প্লেন 1975 সালে জাপান এয়ারলাইন্সের কাছে তুলে দেয়। প্লেনটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল JA8119। বিমানটি তার কর্তব্য জীবনে 18,000 বার আকাশে উড়ে প্রায় 25,000 ঘন্টা উড়ান সম্পন্ন করেছিল। একবার তামি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় 2 জুন 1978 সালে বিমানটির পিছনের অংশ রানওয়ের সাথে সংঘর্ষ খেয়ে ড্যামেজ হয়ে যায়। এই সংঘর্ষে বিমানের পিছনের সাইটে তৈরি এএফটি প্রেসার বাল্কহেড ভেঙে যায়। রিপেয়ারিংয়ের পর প্লেনটি আবারও তার রেগুলার উড়ান শুরু করে, কিন্তু ভালো করে রিপেয়ারিং না করার ফলে এএফটির সেই অংশে ধীরে ধীরে ফাটল বাড়তে শুরু করে। কিন্তু তারপর কারোরই মনে এটা কখনোই আসেনি যে এই ছোট্ট ফাটল একদিন সবার জীবন নিয়ে খেলা করতে পারে। এই অ্যাক্সিডেন্টের 7 বছর পর 12ই আগস্ট 1985 সালে জাপান এয়ারলাইন্সের সেই ফ্লাইট 123 টোকিও শহরের হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওসাকা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। সেই দিন প্লেনে 509 জন যাত্রী, 15 জন ক্রু মেম্বার সহ সর্বমোট 524 জন যাত্রী যাত্রা করে। সেই দিন জাপানের একটি সর্ববৃহৎ ফেস্টিভ্যাল ওবান উদযাপন করার জন্য টোকিও শহর থেকে সবাই তাদের নিজের হোমটাউনে যাচ্ছিল। লম্বা সরকারি ছুটির কারণে সেই দিন প্লেন ভর্তি প্যাসেঞ্জার ছিল। বিমানের ককপিটে 29 বছর বয়সের ফার্স্ট অফিসার ইউতাকা সাসি ক্যাপ্টেনের দায়িত্বে প্লেন উড়াতে যাচ্ছিলেন। ইউতাকা সাসি গত 6 বছর ধরে বোয়িং 747-এর একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে 4000 ঘন্টা বিমান উড়িয়েছিলেন। আজ তার জন্য এটা একটা পরীক্ষা ছিল, কারণ এরপর তাকে অফিসিয়ালি বোয়িং 747-এর ক্যাপ্টেন বানানোর কথা ছিল। 49 বছর বয়সের ক্যাপ্টেন মাসামি তাকাহামা আজ ফার্স্ট অফিসার হিসেবে প্লেনের ককপিটে ছিলেন। 1966 সাল থেকে ক্যাপ্টেন মাসামি তাকাহামার প্রায় 12,000 ঘন্টা ফ্লাইট ফ্লাইংয়ের এক্সপিরিয়েন্স ছিল। আজ বিমানে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে ছিল হিরোশি ফুকাডা। হিরোশি ফুকাডার আজ এটা একটা তৃতীয় পর্যায়ের উড়ন ছিলেন, কারণ সকাল থেকে এই প্লেনে সে আরও 2টি উড়নে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবেই ছিলেন। ঠিক বিকেল 6:05 ফ্লাইট 123 পুশব্যাক প্রক্রিয়া শুরু করে, আর 6:12 ক্যাপ্টেন ইউতাকা সাসি প্লেন রানওয়ে থেকে টেক অফ করে। এই বিমান মাত্র টোকিও থেকে ওসাকা পর্যন্ত 1 ঘন্টার রাস্তা ছিল। তাই প্লেন যখন টেক অফ করার পর তার ক্রসিং অ্যালটিটিউড 24,000 ফুট পর্যন্ত পৌঁছে যায়, তখনই আবারও প্লেন ল্যান্ডিং করার জন্য নিচের দিকে নিয়ে আসতে হয়। সেই দিন জাপানের বেশিরভাগ জায়গায় কিছু ঝড় বৃষ্টির আশঙ্কা ছিল, তাই প্লেনের পাইলট রাস্তা চেঞ্জ করে দক্ষিণে সাগরের উপর দিয়ে প্লেন নিয়ে যাওয়ার চিন্তা করে। নর্মালি বিমান যখন অ্যালটিটিউড গেইন করে তখন উপরের বাতাস পাতলা হওয়ার কারণে বাইরের এয়ার প্রেশার কমতে শুরু করে। যাত্রীরা যাতে আরামে শ্বাস নিঃশ্বাস নিতে পারে, তাই প্লেনের পাইলট ইঞ্জিনে এয়ার প্রেশার দিয়ে কেবিনে বাতাস ভরতে শুরু করে। যখন বিমানের কেবিনে বাতাস ভরা হয়, তখন কেবিনের ভিতরে থাকা বাতাস প্লেনের বাইরের কাঠামোতে এক প্রকারের চাপের সৃষ্টি করে, যা প্লেনের সেই মজবুত কাঠামো সহজেই সহ্য করতে পারে। কিন্তু কারোরই কোনো ধারণা ছিল না যে 7 বছর আগে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কারণে বিমানের পিছনে তৈরি সেই প্রেসার বাল্কহেড এত দুর্বল হয়ে গিয়েছে এবং সময়ের সাথে সাথে এর ফাটল বেড়ে গিয়েছে। বিমান টেক অফ করার ঠিক 12 মিনিট পর 6:24 বিমান যখন 24,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, তখন প্রেসার বাল্কহেড বিস্ফোরণের সাথে পিছনের কিছু অংশ নিয়ে প্লেন থেকে আলাদা হয়ে যায়। এয়ার প্রেশার এতই বেশি ছিল যে টেলস আর বাল্কহেডের বাইরেও রাডার, অক্সিলারি পাওয়ার ইউনিট আর কিছু প্লেনের গুরুত্বপূর্ণ পার্টস প্লেন থেকে নিয়ে আলাদা হয়ে যায়। আর হঠাৎ করে প্যাসেঞ্জার কেবিনে এয়ার প্রেশার কমে যায়, আর এয়ার প্রেশার কমে যাওয়ার সাথে সাথেই কেবিনে অক্সিজেন মাস্ক জ্বলতে শুরু করে। আর তখনই কেবিন ক্রুরা সবাইকে সিট বেল্ট আর অক্সিজেন মাস্ক লাগাতে বলে। এই সব কিছু দেখে ক্যাপ্টেন তাড়াতাড়ি ট্রান্সপন্ডারে 7,700 স্টেজ সিগন্যাল পাঠিয়ে দেয়, যেটা এটিসি টাওয়ার আর এর আশেপাশে থাকা সব প্লেনকে এটা জানিয়ে দেয় যে
প্লেনে কোনো বড় বিপদ এসে পড়েছে। ক্যাপ্টেন তাড়াতাড়ি ফার্স্ট অফিসারকে প্লেন টোকিওর দিকে নিয়ে যেতে বলে। ফার্স্ট অফিসার যখনই প্লেন ফিরে নিয়ে যাওয়ার জন্য রাইট টার্ন নেয়, তখনই প্লেন নিয়ন্ত্রণের বাইরে একদিকে হেলে যেতে শুরু করে। ফার্স্ট অফিসার সর্বশক্তিতে প্লেন সোজা করার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করার পরেও প্লেনটা সোজা করা যাচ্ছিল না, যেন প্লেনটার সব কন্ট্রোল সিস্টেম ফেল হয়ে গিয়েছে। তখন ফ্লাইট ইঞ্জিনিয়ারের চোখ তার সামনে থাকা কন্ট্রোল প্যানেলে পড়ে। কন্ট্রোল প্যানেলের সব হাইড্রোলিক মিটার এক এক করে জিরো রিডিং দেখানো শুরু করে। তখনই ফ্লাইট ইঞ্জিনিয়ারের সাথে পাইলটও বুঝে গিয়েছিল যে সব হাইড্রোলিক সিস্টেম ফেল হয়ে গিয়েছে। বিমানে হাইড্রোলিক সিস্টেম ফেল হয়ে যাওয়া মানে সোজা মৃত্যু, কারণ প্লেন তখন আর কন্ট্রোল করা সম্ভব নয়। প্লেনের টেইলসে লাগানো রাডারই প্লেনের ডাইরেকশন আর হাইট কম বেশি করা কন্ট্রোল করে, আর সেটাই ভেঙে গিয়েছে। তাই আকাশে পাখা কাটা পাখির মতো প্লেন এখন ডান দিকে ঝুঁকে যেতে শুরু করে। পাইলট প্লেনটা সোজা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু এখানে প্লেনটা সোজা করার সমস্যা ছিল না। হাইড্রোলিক সিস্টেম ফেল হয়ে যাওয়ার কারণে প্লেনের এলিভেটরও খারাপ হয়ে গিয়েছিল, ফলে প্লেন একবার উপর একবার নিচের দিকে যেতে শুরু করেছিল। যাত্রীদের কেবিনে সবাই তাদের মৃত্যুকে সামনে দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিল, আর অনেকেই তাদের প্রিয়জনকে শেষ চিঠি লিখতে শুরু করে। এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও কেবিন ক্রুরা যাত্রীদের সিট বেল্ট আর অক্সিজেন মাস্ক লাগানো সাহায্য করে যাচ্ছিল। ককপিটে পাইলটরা অক্সিজেন মাস্ক না লাগিয়েই প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছিল, ফলে পাইলটের ব্রেনে অক্সিজেন লেভেল কমে হাইপক্সিয়ার শিকার হতে শুরু করে। হাইপক্সিয়ার শিকার হলে মানুষ ব্রেনে চিন্তা ভাবনা করে সঠিক ডিসিশন নিতে পারে না। যদিও প্লেনের ভাঙা রাডারের কারণে প্লেনের উচ্চতা বাড়ানো কমানো কঠিন ছিল, ঠিক এখনও প্লেনের ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে পাইলটরা এখন কোনো না কোনোভাবে বিমানটিকে দ্রুত উপরে বা নিচে নামতে বাধা দিচ্ছিল। যখনই বিমানটি দ্রুত নিচে নামত, তখন পাইলট ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে দিত, ফলে বিমানটি দ্রুত উপরে উঠে যেত। আবার নিচে নামানোর জন্য ইঞ্জিন থ্রাস্ট কমিয়ে দিত। এদিকে এটিসি লাগাতার পাইলটকে কল করে বিমানের ইমার্জেন্সির অবস্থা বোঝার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু এই সময় পাইলটের দেন কোনো মতে প্লেনটা উড়িয়ে রাখার চেষ্টায় ব্যস্ত ছিল, তাই এটিসির কল উপেক্ষা করে দিয়েছিল। ফ্লাইট ইঞ্জিনিয়ার ইন্টারকমের মাধ্যমে কেবিন ক্রুর কাছে প্লেনের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কেবিন ক্রু ফ্লাইট ইঞ্জিনিয়ারকে বলে যে বিমানের পিছনের একটা বড় অংশ ভেঙে গিয়েছে, আর সব যাত্রীরাই শুধু অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস নিচ্ছে। তাই ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে বিমানটি নিচের দিকে নামিয়ে নিতে বলে, যাতে করে সমস্ত যাত্রীরা অক্সিজেন মাস্ক ছাড়া শ্বাস নিতে পারে। জরুরি অবস্থার জন্য বিমানে মাত্র সীমিত অক্সিজেনই সাপ্লাই থাকে, যা দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিট শ্বাস নিঃশ্বাস নেওয়া যেতে পারে। তাই ধীরে ধীরে যাত্রীদের কেবিনে অক্সিজেন মাস্কেও অক্সিজেন কমতে শুরু করে, ফলে যাত্রীদের অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু এখন পাইলটের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল রাডার কন্ট্রোল ছাড়া কিভাবে বিমানটি নিচে নামাবে। যদি তারা ইঞ্জিন থ্রাস্ট বন্ধ করে প্লেনটি নিচের দিকে নামানোর চেষ্টা করে, তাহলে প্লেনটি ইনস্টল কন্ডিশনে গিয়ে ক্র্যাশ হতে পারে। তারপর ফ্লাইট ইঞ্জিনিয়ার পরামর্শ দেয় যে প্লেনের ল্যান্ডিং গিয়ার ডাউন করে দেওয়া উচিত, কেননা ল্যান্ডিং গিয়ার ডাউন করার কারণে গিয়ারের ড্রাগ ফোর্স তৈরি হবে আর প্লেনটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে। কিন্তু হাইড্রোলিক সিস্টেম ফেল হয়ে যাওয়ার কারণে বিমানের ল্যান্ডিং গিয়ারকে স্বাভাবিকভাবে ডাউন করা সম্ভব ছিল না। তাই ক্যাপ্টেন ইমার্জেন্সি ল্যান্ডিং গিয়ার নব ব্যবহার করে প্লেনের ল্যান্ডিং গিয়ার ডাউন করে। এখন ক্যাপ্টেন এটিসি টাওয়ারে কল করে বলে যে সে বিমানটি টোকিও বিমানবন্দরে নিয়ে আসছে। ক্যাপ্টেনের কণ্ঠে দুশ্চিন্তা ভয়ের কারণে এটিসি এটা বুঝে গিয়েছিল যে প্লেনে একটা বড় সমস্যা হয়েছে। পাইলট ইঞ্জিন থ্রাস্ট কন্ট্রোল করে ধীরে ধীরে বিমানটি নামিয়ে আসতে শুরু করে। বিমানটি যত নিচে নেমে আসতেছিল, ততই অক্সিজেনের মাত্রা বাড়ছিল এবং যাত্রী ও পাইলটদের অবস্থা কিছু ঠিক হচ্ছিল। তাই প্রথমবারের মতো দুর্ঘটনার সময় পাইলটরা তাদের ব্রেন সঠিকভাবে ব্যবহার করতে পেরেছিল। সম্ভবত ভাগ্যের পরিকল্পনা অন্য কিছু ছিল। যখন বিমানটি নিচে নেমে আসতেছিল, তখন পাইলটের সামনে তাকাহামার উঁচু উঁচু মাউন্টেন সামনে আসতে শুরু করে। সেই জন্য ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে বিমানটি উপরে উঠাতে বলে। তাই ফার্স্ট অফিসার ইঞ্জিন থ্রাস্ট ম্যাক্সিমাম করে দেয়। এরপর প্লেনটি এত দ্রুত উপরে উঠতে শুরু করে যে এর ক্লাইম্ব অ্যাঙ্গল প্রায় 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এত স্টিপ অ্যাঙ্গলে ক্লাইম্ব করার কারণে বিমানটি স্টল কন্ডিশনে যেতে শুরু করে। প্লেনের কন্ট্রোল স্টিক দ্রুত কাঁপতে শুরু করে। ককপিটে স্টল ওয়ার্নিং অ্যালার্মও বাজতে শুরু করে। তাই পাইলটরা এটা জেনে গিয়েছিল যে তাদের শীঘ্রই কিছু করতে হবে, তা না হলে বিমানে থাকা 524 জন যাত্রীর সকলেই যে কোনো সময় মৃত্যুর মুখে যেতে পারে। তারপর ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে বলে যে
প্লেনের ফ্ল্যাপস এখন নিচে নামানো উচিত, যাতে করে ফ্ল্যাপসের ড্যাক ফোর্স প্লেনটিকে লেবেল করতে পারে। হাইড্রোলিক সিস্টেমের ব্যর্থতার কারণে ক্যাপ্টেন জরুরি এপিউ পাওয়ার ইউনিটের সাহায্যে ইলেকট্রিকভাবে ফ্ল্যাপস নামানো শুরু করে এবং এরপর প্লেনটি ধীরে ধীরে সোজা হতে শুরু করে। বিস্ফোরণের পর এই প্রথমবার বিমানটি সোজা উড়েছিল। যাত্রীদের পাশাপাশি পাইলটদেরও কিছুটা আশা জেগেছিল যে সম্ভবত তারা এখন বিমানটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, কিন্তু যে ফ্ল্যাপস বিমানটিকে সোজা করে রেখেছিল অচিরেই সেই ফ্ল্যাপস তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক জায়গায় থামার পরিবর্তে ফ্ল্যাপসটি এক্সটেন্ড হয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে বাম পাশের ফ্ল্যাপস ডান পাশের ফ্ল্যাপের চেয়ে বেশি বড় হয়ে গিয়েছিল। ডান পাশের ফ্ল্যাপসের চেয়ে বড় হয়ে যাওয়ার কারণে বাম পাশের ফ্ল্যাপটি আরও বেশি লিফট তৈরি করতে শুরু করে দিয়েছিল, যার কারণে প্লেনটি দ্রুত ডান দিকে কাত হতে শুরু করেছিল। প্লেনটিকে নিয়ন্ত্রণ করার জন্য ফার্স্ট অফিসার তাড়াতাড়ি থ্রাস্ট লিভার বাড়িয়ে দেয়, কিন্তু কোনো কারণে তিনি বাম থ্রাস্ট লিভারটিকে অনেক বেশি দাবিয়ে দেয়, যার কারণে প্লেনটি এখন পুরো ডান দিকে কাত হয়ে তাকামাহার উঁচু পাহাড়ের দিকে পড়ে যেতে শুরু করে। পাহাড়ের উপরে তো কম উচ্চতায় বিমান নিয়ন্ত্রণ করা এখন পাইলটের কাছে অসম্ভব ছিল, তাই প্লেনের রাইট উইংস পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ইঞ্জিন উইংস থেকে আলাদা হয়ে যায়। কয়েকশো কিলোমিটার বেগে সামনের আরেকটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে তারপর শক্তিশালী একটি বিস্ফোরণ হয়ে সবকিছু তছনছ হয়ে যায়। এটিসি টাওয়ারে বসে থাকা কন্ট্রোলার্স তারা অসহায় অবস্থায় কেবল রাডারের পর্দায় বিমানটিকে অদৃশ্য হয়ে যাওয়া দেখতে পায়। এটিসি বারবার পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। 1 মিনিট পর সেখান দিয়ে উড়ে যাওয়া একটি জাপানি মিলিটারি এয়ারক্রাফট এটিসিকে কল করে এবং তাকামাহার পাহাড় থেকে আগুন এবং ধোঁয়া ওঠার বিষয়ে তাদেরকে জানায়। তারপর এটিসি নিশ্চিত হয় যে ফ্লাইট 123 ক্র্যাশ হয়ে গিয়েছে। দুর্ঘটনাটি এত ভয়ঙ্কর ছিল যে জাপান সরকার কারো বাঁচার কোনো আশাই দেখতে পায়নি। খারাপ আবহাওয়া এবং অন্ধকার রাতের কারণে সম্ভবত জাপান অথরিটির মনে হয়েছিল যে এমন পরিস্থিতিতে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো তাদের জীবনকে ঝুঁকিতে ফেলার মতো হবে, তাই দুর্ঘটনার প্রায় 12 ঘন্টা পর পরের দিন সকালে তারা তাদের উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠায়। সেখানে তাদের জীবিত কাউকে পাওয়ার কোনো আশাই ছিল না, কিন্তু উদ্ধারকারী দল যখন সেখানে পৌঁছায় তখন বিমানে থাকা 524 জনের মধ্যে 4 জনকে জীবিত পায়। আহত 4 জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাই দুর্ঘটনার পর যদি উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হতো তাহলে হয়তো আরও অনেক আহত যাত্রীকে বাঁচানো যেত। এটি ছিল মানব ইতিহাসের বিমান দুর্ঘটনায় নিহত সবচেয়ে বড় সংখ্যা। দুর্ঘটনার পরপরই বোয়িং কোম্পানি তার প্লেনের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনে, যাতে কেবিনে বায়ুচাপ বৃদ্ধির কারণে প্লেনের টেইলস ভেঙে না যায়। এইসব পরিবর্তনে বিশ্বজুড়ে বিমান ভ্রমণকে আজ আরও বেশি নিরাপদ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত জাপান এয়ারলাইন্সের ফ্লাইট 123-তে থাকা 520 জনকে তাদের জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হয়েছে।